হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের 16 নম্বর প্র্যাকটিস সেট। এর আগের আমরা 15টা ক্লাস করেছি, যেগুলো লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা এনটিপিসি পরীক্ষার জন্য সিরিয়াস, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1, একটি ট্যাঙ্ক 80 মিনিটে 5টি পাইপ দিয়ে পূর্ণ করা যায়। একই আকারের 8টি পাইপ দিয়ে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? প্রথমে বলি, আমার করানোর আগে তোমরা ভিডিওটি পজ করে নিজে করার চেষ্টা করবে। যদি না হয় তারপর সলিউশন দেখবে বা কোন নিয়মে করছি বা কতটা শর্টে করছি, যদি তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা অ্যাকসেপ্ট করবে। আর ভিডিও শেষে তোমাদের কত মার্কস হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, যে 40 মিনিটে 5টি পাইপ পূর্ণ করা যায়। তাহলে ওই একই আকারের পাইপ 8টি পাইপ দিয়ে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? তো এখানে কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে মোট যে কাজ করতে হবে সেই কাজের পরিমাণটা একই, কাজের পরিমাণটা সমান। তাহলে কি আমরা যে ফর্মুলা ইউজ করছিলাম সেটা হচ্ছে যে M1 D1 বাই W1 সমান হচ্ছে যে M2 D2 বাই W2। এখানে দেখো ওই একই আকারের পাইপ, অর্থাৎ কাজের যে টোটাল ওয়ার্ক হবে সেটা কিন্তু সেম থাকবে। তাহলে এখানে শুধু M1 D1 সমান M2 D2 পাবো। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও তোমরা। M1 অর্থাৎ এখানে কটি পাইপ সেটা বসাতে হবে। M1 হচ্ছে যে 5 ইন্টু D1 হচ্ছে যে টাইম, সেটা হচ্ছে যে 80 মিনিট, সমান হচ্ছে যে এখানে চেয়েছে কি কত সময় লাগবে, অর্থাৎ D2টা আমাদেরকে বের করতে হবে। তাহলে এমটি দেখো, এমটি হচ্ছে যে 8 ইন্টু D2। তো 8 দিয়ে এটা কাটবে, 8 10 80। আমরা D2 সমান কত পাচ্ছি? D2 সমান পাচ্ছি 5 10 50। 50 মিনিট সময়ে এই 8টি পাইপ দিয়ে ওই ট্যাঙ্কটি পূরণ করতে পারবে আর কি। সঠিক উত্তর 50 মিনিট। পরবর্তী প্রশ্ন, এ, বি এবং সি যথাক্রমে 20, 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে। এ প্রতিদিন কাজ করে। বি সমস্ত বিজোড় সংখ্যা দিনে এ কে সহায়তা করে, আর সি সমস্ত জোড় সংখ্যা দিনে এ কে সাহায্য করে। কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? তো এই ধরনের অঙ্ক আমরা কি করে করব? প্রথমত ABC সেটা লিখব। দেখো এ কত দিনে করতো? এ 20 দিনে করতে পারতো কাজটি, বি করতে পারতো 30 দিনে, এবং সি সময় নেই 60 দিন। এখানে টাইম, এদের এলসিএম আমরা বের করব। এলসিএমটা হবে যে টোটাল ওয়ার্ক এখানে 60, আমরা 60 হচ্ছে যে এলসিএম। তো দেখো 20-র সাথে 3 ইন্টু করলে আমরা তাদের এফিসিয়েন্সি পাবো। এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা। 3 20 60 এবং এখানে 30কে 2 দিয়ে ইন্টু করলে আমরা 60 পাবো। 60কে 1 দিয়ে গুণ করলে আমরা 60 পাই। তো এখানে দেখো সবার প্রত্যেকের সিঙ্গেল করে এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার অঙ্কে বলা হয়েছে যে এ প্রত্যেক দিন কাজ করে, কিন্তু বি হচ্ছে যে শুধু বিজোড় সংখ্যা দিনে এ কে সাহায্য করে। তাহলে জিনিসটা এরকম হবে, প্রথম দিন, এবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। ঠিক আছে, দেখো প্রত্যেক দিন এ কাজ করছে। শুধুমাত্র বিজোড় সংখ্যার দিনে বি কাজ করছে এর সাথে। তাহলে বিজোড় সংখ্যা কি আমরা পাচ্ছি এখানে 1 3 5 এরকম করে চলবে। তাহলে 1 প্রথম দিন কে কাজ করবে? এ তো করবে, প্লাস বি করবে। বি আর কোন দিন করবে? 3 নম্বর দিনে। ঠিক আছে, এইভাবে চলবে। 5 নম্বর 7 নম্বরে শুধু এ আর বি কাজ করবে। এরপর সি সমস্ত জোড় সংখ্যা দিনে, অর্থাৎ জোড় সংখ্যা কি 2 নম্বর দিন, চতুর্থ দিন,
6 নম্বর দিন, এগুলো হচ্ছে যে জোড় সংখ্যা দিন। তো এখানে 2 নম্বর দ্বিতীয় দিনে এ এর সাথে সি কাজ করবে, চতুর্থ দিনে এ এর সাথে সি কাজ করবে। তাহলে দেখো প্যাটার্নটা এইভাবে চলছে, প্রথম দিন এ বি, তারপর দিন এ সি, এরকম করে চলছে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত ছিল? এ এর এফিসিয়েন্সি ছিল 1, এ এর এফিসিয়েন্সি এখানে হচ্ছে যে 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে যে 2। এখানে এই ক্ষেত্রে দেখো এ এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা 5 পাচ্ছি। প্রথম দিন 5 ইউনিট কাজ হবে, দ্বিতীয় দিন 4 ইউনিট কাজ হবে। তাহলে এখানে কি পেলাম? দেখো প্রথম দিন 5 ইউনিট কাজ হচ্ছে, তারা কারা কারা করছে? এ আর বি। দ্বিতীয় দিন এ আর সি করছে, কত কাজ হচ্ছে? 4 ইউনিট। তাহলে আমাদের 2 দিনের কত কাজ হলো সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো 2 দিনে কাজ হচ্ছে এই 5 আর 4 9 ইউনিট। কিন্তু আমাদের এখানে কি আছে? টোটাল ওয়ার্ক 60 ইউনিট, মানে 60 ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? কাজটি কত দিনে সম্পূর্ণ, দিন সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা ঘুরিয়ে একটু বোঝার চেষ্টা করো যে 9 ইউনিট কাজ করছে 2 দিনে, ঠিক আছে? আমরা লিখে করছি উইকিং নিয়ম। এটা ডাইরেক্ট করা যেত, ডাইরেক্ট অ্যান্সার করা যাবে। তোমরা এইরকম অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করার পর ডাইরেক্ট ইউজ করতে পারবে। তাহলে এটা আমি বোঝানোর জন্য এইভাবে করছি যে 9 ইউনিট কাজ করছে, কাজ করতে সময় লাগে 2 দিন। 1 ইউনিট কাজ করতে সময় লাগবে 2/9 দিন। তাহলে দেখো আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে যে 60। তাহলে 60 ইউনিট কাজ করতে কত টাইম লাগবে? 2/9 ইন্টু 60। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 13.1 দিন, ঠিক আছে? 13.1/3 দিন, এতদিনে কাজটি সম্পন্ন হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি a মাইনাস বি সমান 5 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 41 হয়, তাহলে এ বি এর মান কত? এই ধরনের অঙ্কগুলো তোমাদের ফর্মুলা বেসড হবে, তো ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে। তাহলে কি ভ্যালু দেওয়া আছে? a মাইনাস বি সমান দেওয়া আছে, a মাইনাস বি সমান হচ্ছে যে 5 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে যে 41, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার নেব। তো এখানে কি পাবো? এটা ফর্মুলাটা বসাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে যে 5 স্কোয়ার হয় 25। তো এখানে দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের ভ্যালুটা হচ্ছে যে দেওয়া আছে কত? 41। তো 41 এখানে 41 মাইনাস 2ab সমান হচ্ছে যে 25। তো আমরা 41কে এই ডান সাইডে নিয়ে যাব। তো এখানে কি পড়ে থাকবে? মাইনাস 2ab সমান হচ্ছে যে 25 মাইনাস 41। তো এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো মাইনাস 2ab সমান হচ্ছে যে 16, মাইনাস 16, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 8 16, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে যে a ইন্টু বি সমান হচ্ছে যে 8। 8 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 বহুপদটির একটি গুণনীয়ক হবে? অর্থাৎ গুণনীয়ক বলতে যদি 4 হয়, 4-এর গুণনীয়ক হচ্ছে যে 2 ইন্টু 2 ইন্টু 1। তো এই 4-এর একটি গুণনীয়ক হচ্ছে যেমন 2, 1, এইরকম আর কি নিয়ে আসতে হবে। তো আমাদের রাশিটি কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা সমাধান করব। তো কি করব? এক্স স্কোয়ার, এটাকে 20টাকে আমরা এমন করে ভাঙবো, মানে ইন্টু করে, যেন সেটা যোগ করলে বা বিয়োগ করলে এই 1 আসে, অর্থাৎ মাইনাস এক্স।
তাহলে দেখো এর ফ্যাক্টর কি কি, 4 আর 5-এ হয় 20। তো আমরা এটা এইভাবে লিখছি যে এটা আমরা এইভাবে লিখব যে 4 আচ্ছা 5 মাইনাস 4 যদি করি তাহলে দেখো 5 আর -4 করলে 1 হয়, তাহলে -1x এইভাবে হবে। x স্কোয়ার মাইনাস আমরা গুণ করব 5-এর সাথে x আবার -4-এর সাথে x, তাহলে দেখো এটা -5x মাইনাসে +4x -20। এটা ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমরা x কমন নেব, x কমন নিলাম, তাহলে x -5 প্লাস 4 x -4 কমন নেব, এই রাশি থেকে 4 কমন নেব, এখান থেকে x কমন নিয়েছিলাম, তো x -5 এখানে দেখো কমন চলে আসছে x -5, এই দুটো কমন, তো আমরা এক জায়গায় লিখলাম x -5। কি কি পড়ে থাকলো এখানে x প্লাস 4। তাহলে দেখো এই একটা রাশি ছিল, এই রাশিটা ভাঙার পর আমাদের কি হলো, x -5 ইন্টু x প্লাস 4, এই দুটো হচ্ছে গুণনীয়ক। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ x -5। নেক্সট, যদি গড় এবং মধ্যমা যথাক্রমে 4 এবং 5 হয় তাহলে মোটটি কত? তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে। আচ্ছা প্রথমে এখানে কি কি দেওয়া আছে দেখো, গড় অর্থাৎ হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু 4, এখানে মধ্যমা অর্থাৎ মিন দেওয়া আছে 5, আমাদের বের করতে কি হবে মোড। এবার মড সমান আমরা কি পাই, মড সমান হচ্ছে যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন বা অ্যাভারেজ। তাহলে দেখো 3 ইন্টু মিডিয়ান কত পেয়েছি, মিডিয়ান হচ্ছে যে আচ্ছা এটা মধ্যমা দিয়েছে, এটা মিন না, এটা মিডিয়ানের ভ্যালু দিয়েছে, এটা মিডিয়ান মাইনাস 2 মিন অর্থাৎ অ্যাভারেজ 4। তাহলে 3 আর 5-এ হয় 15 মাইনাস 2 4 8 মাইনাস করলে হয় 7, তাহলে মোট সমান আমরা কত পেলাম 7। সঠিক উত্তর হচ্ছে যে 7। পরবর্তী প্রশ্ন, the position of the point 3,4 with respect to the circle x square plus y square minus 3x minus 4y plus 1 সমান 0। এটা একটা সার্কেলের যে ইকুয়েশন সেটা দেওয়া হয়েছে এবং এই পয়েন্টগুলো কোথায়, এই মানে সার্কেলের মধ্যে এই পয়েন্টটা কোথায় বিলং করবে সেটা বলা হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে। তো এটা কিভাবে করব আমরা, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি এই এক্স আর ওয়াই এই ভ্যালুগুলো পুট করার পর যদি এটার এই রাশিটির ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা হয় লাইজ অন ইট, মানে এই সার্কেলের মধ্যেই এই পয়েন্টের অবস্থান। ঠিক আছে, যদি x সমান মানে এই রাশিটা সমান 0 হয় বা এই ভ্যালুটা সমান যদি 0 হয় তখন পয়েন্ট মানে সার্কেলের মধ্যেই পয়েন্টটা লাই করবে। এবার যদি x এর থেকে ছোট হয়, এই রাশিটিতে 3 আর 4 বসিয়ে যদি x এর থেকে ছোট হয় তাহলে এটা মানে সার্কেলের মধ্যে বসে। x এর থেকে যদি বড় হয় ভ্যালুটা তাহলে সার্কেলের বাইরে বসবে। তাহলে আমরা চেক করব x স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস y হচ্ছে যে 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু x এর ভ্যালু হচ্ছে যে 3, 4 ইন্টু y এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 1।
দেখো এটা কত হচ্ছে, 3 স্কোয়ার হচ্ছে 3 3 9 প্লাস 4 4 16 মাইনাস 3 3 9 মাইনাস 16 প্লাস 1। দেখো 9 আর 9 ক্যান্সেল, 16 16 ক্যান্সেল, এখানে কি থাকলো 1। 1টা কি, 1টা হচ্ছে যে 0 থেকে বড়। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল, 0 থেকে বড় হলে লাইজ আউটসাইড অফ ইট, অর্থাৎ সার্কেলের আউটসাইডে এটা হবে। এখানে সঠিক উত্তর অপশন ডি। এই কন্ডিশনগুলো তোমরা নোট করে নিও। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনগুলো কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের। এই এমন নয় যে কোশ্চেনগুলো যে কোথাও না কোথাও থেকে নিয়ে চলে এসেছি, এরকম নয়, সব কিন্তু PYQ বেসড। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্যাটার্ন অনুযায়ী, পুরোনো বছরের প্যাটার্ন অনুযায়ী এবং একদম পুরোনো বছরের মানে প্রিভিয়াস ইয়ারের। তো ক্লাসগুলো খুবই কিন্তু তোমাদের হেল্পফুল হতে চলেছে। ক্লাসগুলো না স্কিপ করে প্রত্যেকটা অঙ্ক কঠিন লাগলেও বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো। পরবর্তী প্রশ্ন, বিন্দু 2,4 এবং 7,9 এর সাথে সংযোগকারী রেখাটি 1:2 অনুপাতে বিভক্ত করবে এমন বিন্দুর স্থানাঙ্কগুলি খুঁজুন। তো এখানে বলা হয়েছে যে একটা সরলরেখা যেটার বিন্দুগুলির যোগফল হচ্ছে যে একটি সরলরেখা, এখানে 2,4 আর একটা পয়েন্ট হচ্ছে যে 7,9, এই বিন্দুগুলির একটি সংযোগ রেখা যেটাকে ভাগ করেছে 1:2 অনুপাতে। তাহলে এই যে এমন বিন্দু স্থানাঙ্ক, এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক বিন্দু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এটার একটা ফর্মুলা আছে, যদি এই অনুপাতের এটা হয় m আর এটা হয় n এবং এটা x1 এটা হয় y1 এবং এটা হয় যদি x2 এটা হয় y2, তাহলে আমাদের ফর্মুলাটা এরকম হয় যে এটা যদি স্থানাঙ্ক বিন্দু হয় x, y, তাহলে এটা সমান হয় যে m ইন্টু x2 প্লাস m প্লাস n ইন্টু x1 ডিভাইডেড বাই m প্লাস n, অর্থাৎ অনুপাতের যোগফল m প্লাস n, কমা m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 ডিভাইডেড বাই m প্লাস n। এই হচ্ছে যে স্থানাঙ্ক বিন্দুর ফর্মুলা। তো দেখো m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে যে 1 এবং x2 এর ভ্যালু দেখো, x2 এর ভ্যালু হচ্ছে যে 7, n এর ভ্যালু হচ্ছে 2, m এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, x1 হচ্ছে যে 2, y2 হচ্ছে 9, y1 হচ্ছে 4। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে 1 ইন্টু 7 অর্থাৎ 7 প্লাস 2 2 4 ডিভাইডেড বাই m প্লাস n, অর্থাৎ m হচ্ছে 1, n হচ্ছে 2, এটা 3, 3 9 এখানে প্লাস 2 4 8, 4 7 আর 4 হয় 11 ডিভাইডেড বাই 3, এখানে 9 আর 8 17 ডিভাইডেড বাই 3। তো এখানে স্থানাঙ্ক বিন্দু হচ্ছে যে 11/3, 17/3। সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে একটি অর্থ 8 গুণ হয়ে যায়, তাহলে সুদের হার কত? সুদের হার অর্থাৎ এখানে আর পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। কি কি প্রথমে ভ্যালু দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব পরপর। কি কি দেওয়া আছে দেখো, 3 বছরে একটি অর্থ 8 গুণ হয়ে যায়। এখানে টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে যে 3 ইয়ার্স। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল আমাদের জানি না, আমাদেরকে ধরে নিতে হবে। প্রিন্সিপাল সমান x ধরলাম, x টাকা। আর সেটা কি হয়, অ্যামাউন্ট কত হবে, দেখো কোনো একটা সুদ নেওয়া হয়েছে, সেটা 4 বছর পর তার 8 গুণ হয়ে গেল। ঠিক আছে, 4 বছর পর কি 8 গুণ হয়ে গেল, মানে কি সে আসলটা থাকছেই প্লাস ইন্টারেস্ট থাকছে টোটাল, তাহলে কি হবে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে।
অ্যামাউন্ট হচ্ছে যে 8x এত টাকা। তো এখানে আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি ইউজ করব দেখো, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু P ইন্টু ওয়ান প্লাস R বাই 100 পাওয়ার টাইম। অ্যামাউন্ট সমান আমরা 8x এখানে পেয়েছি, p সমান x ধরা হয়েছে, 1 প্লাস r হচ্ছে r আমাদের বের করতে হবে তাই r লিখলাম 100 পাওয়ারে p সমান হচ্ছে 3। তো দেখো x কেটে গেল, xটাকে যদি আমি এইদিকে ডিভিশন করতাম তো x কেটে যেত, তাহলে আমরা কত পেলাম এখানে 8 সমান হচ্ছে যে 1 প্লাস r বাই 100 পাওয়ারে 3। তো এখানে 8 হচ্ছে যে 3 পাওয়ার হয় 8, ঠিক আছে, 3 না 2 এর পাওয়ার হয়, 2 এর পাওয়ারে 3 লিখলে আমরা 8 পাবো। এখানে কি থাকছে 1 প্লাস r বাই 100 ডিভাইডেড পাওয়ারে 3। তো এখানে 3 ক্যান্সেল হলো, তাহলে আমরা কি এখানে পাবো, এখানে পাবো 2 সমান 1 প্লাস r বাই 100। তো দেখো এই 1টা যদি এইদিকে মাইনাস হয়ে চলে আসে তাহলে আমরা এখানে 1 সমান r বাই 100 পাবো। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা 8 সমান কি পাবো 100। তো সুদের হার কি হলো, সুদের হার হবে 100%। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ক্ষেত্রফল 150 সেন্টিমিটার। যদি ক্ষেত্রফলটি বৃদ্ধি করা হয় শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি করে, তখন মূল ক্ষেত্রফলের এত গুণ হয়। তাহলে নতুন পরিসীমা কত? এটা পরিধি আছে, এটা পরিসীমা হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দেখো এখানে প্রথমে কি করব, এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল এত। তো প্রথমত আমরা এখান থেকে প্রস্থটা পেয়ে যাব। প্রথম যে আয়তক্ষেত্র ছিল, ধরো এটা প্রথম আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলটা 150। তো এখান থেকে আমরা কি পাবো, দৈর্ঘ্য মানে এল ইন্টু বি সমান হচ্ছে যে 150। এল কত, এল আছে 15 ইন্টু বি সমান 150। তো দেখো এটা কাটাকাটি করলে এখানে 10 পড়ে থাকে, তাহলে বি সমান কি পেলাম, বি সমান 10 পেলাম, এই বি সমান 10। দ্বিতীয় স্টেটমেন্ট, যদি ক্ষেত্রফলটি বৃদ্ধি করা হয় কত না, মূল ক্ষেত্রফলের এত হয়। এটা আমরা ভেঙে নেব, পূর্ণ আছে কি 1 পূর্ণ 1/3, এটা সমান হয় 2 3 1 3 4 4/3। তাহলে মূল ক্ষেত্রফলের এত হয়, ঠিক আছে, মূল ক্ষেত্রফলের 4/3 গুণ হবে। যদি আমরা কি করি, শুধুমাত্র এই দৈর্ঘ্যটা বৃদ্ধি করব, প্রস্থ কিন্তু সেম থাকবে, প্রস্থ কিন্তু 10ই থাকবে, শুধু এটা করব, বৃদ্ধি করব। তাহলে দেখো নতুন পরিসীমা কত, নতুন ক্ষেত্রফল কত হবে, নতুন ক্ষেত্রফল হচ্ছে যে যা ছিল সেইটার এত গুণ। তাহলে 150 ছিল, 150 4/3, এখানে ক্যান্সেল হলো 3 দিয়ে, 3 5 15 0, তাহলে 50 ইন্টু 4 অর্থাৎ 200। নতুন ক্ষেত্রফল কি বেরোলো, 200। কিন্তু নতুন ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 200। প্রস্থ সেম থাকবে অর্থাৎ 10ই থাকবে, আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে।
তাহলে দেখো 0 0 200, তো এটা ক্যান্সেল হলো 0, তাহলে দৈর্ঘ্য সমান, এক্ষেত্রে দৈর্ঘ্য সমান কত পেলাম 20। ঠিক আছে, দেখো কন্ডিশনে কি বলা ছিল, শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দৈর্ঘ্য কত ছিল 15 ছিল, আর এখন কত হয়েছে 20 হয়েছে, অর্থাৎ এখানে 5 বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কত বৃদ্ধি হয়েছে সেটা চাইনি কোশ্চেনে চেয়েছে যে নতুন পরিধি, নতুন পরিসীমা কত। তাহলে এখানে লিখব পরিসীমা সমান 2 ইন্টু এল প্লাস বি। 2 ইন্টু এল হচ্ছে যে 20 এবং বি হচ্ছে 10, তাহলে এটা দেখো 2 ইন্টু 30 অর্থাৎ 60 সেন্টিমিটার। সঠিক উত্তর 60 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, যদি একটি ত্রিভুজের ভিত্তি বা ভূমি এবং উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো এখানে কি কি হাইট দেওয়া আছে। ত্রিভুজের হাইট হচ্ছে যে 6 সেন্টিমিটার, ভূমি হচ্ছে যে 6 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে যে 8 সেন্টিমিটার। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/2 ইন্টু বি হচ্ছে যে 6, এইচ হচ্ছে 8, তাহলে 2 3 6, 3 8 24, 24 সেন্টিমিটার স্কোয়ার। সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম হয়, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? এই ক্ষেত্রে অঙ্কগুলো আমরা এইভাবে করব, রেশিও দিয়ে করব। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম হয়, কার কম? বি এর থেকে এ এরটা কম। আমরা বি ধরে নিলাম, বি এর বেতন হচ্ছে যে 100%, তাহলে 20% কম হচ্ছে যে এ এর, অর্থাৎ 80%। ঠিক আছে, 80 হচ্ছে যে এ এর ভ্যালু। তাহলে অঙ্কে কি চেয়েছে? তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? এই বি এর বেতন এ এর থেকে কত শতাংশ বেশি? কত বেশি? এর থেকে দেখো 20 বেশি। কার তুলনায় বেশি? এ এর তুলনায় বেশি। এ এর চেয়ে, এ এর বেতনের চেয়ে যার সাথে তুলনা করা হবে সেইটা আমাদের নিচে 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 বসাতে হবে। ঠিক আছে, নিচে হলো এ মানে 80 ইন্টু 100, পার্সেন্টেজ করতে চাইছি তাই 100 দিয়ে ইন্টু করতে হয়। তো দেখো এটা 4 20 100, তাহলে এখানে 1/4 ইন্টু 100, 4 25 100, অর্থাৎ 25%। তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে 25% বেশি। তো এটা আমরা প্রথমে এই 180 এরকম করে লিখলাম। অনেক প্র্যাকটিস করে তোমরা 20%কে 1/5 করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এটা এ এর বেতন বি এর বেতনের চেয়ে হচ্ছে যে এত শতাংশ কম, মানে বি এর বেতন যদি 5 হয়, এ এর বেতন 1 কম, অর্থাৎ 4। ঠিক আছে, এইভাবেও করতে পারো তোমরা। বি এর যদি 5 হয়, এ এর হচ্ছে যে 4, তাহলে এ এর তুলনায় বি কত বেশি? 1 বেশি। কতর মধ্যে? 4 এর মধ্যে, 100, 4 25 100। এইভাবেও শর্ট ট্রিক্সে তোমরা করতে পারো। পরবর্তী প্রশ্ন, একটি টিভি সেটের আসল দাম 9000 টাকা, দাম 20% ছাড় দেওয়া হয়, তারপর 10% বৃদ্ধি করা হয়, এর নতুন দাম কত? তাহলে প্রথমে অরিজিনাল দাম কত ছিল? 9000। এই অঙ্কগুলো খুবই সহজ, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো 20% ছাড় দেওয়া অর্থাৎ কি না, 100 টাকার যদি জিনিস হয় সেটা 80 টাকায় বিক্রি করা হয়েছে এবং তারপর 10% বাড়ানো হলো, মানে হচ্ছে যে 100 টাকার জিনিস সেটা 110 টাকায় বিক্রি হলো। তাহলে নতুন দাম কত? দেখো এখানে 0 0 ক্যান্সেল হলো, 0 ক্যান্সেল হলো, 0 0 ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকলো? 90 ইন্টু 80, 90 ইন্টু 8 ইন্টু 11,
তো আমরা এটা গুণ করবো, 8 9 72 0 ইন্টু 11। আমরা 11টা বাকি রাখলাম কারণ 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা সহজ হয়। কেন সহজ হয় দেখো, এটা যদি গুণ করি 11 দিয়ে, আমাদের গুণ করার নিয়ম হচ্ছে যে এই লাস্টের সংখ্যা আর প্রথমের সংখ্যা আমরা এরকম করে লিখবো এবং এই দুটো সাম হয়, সাম এই দুটো যোগ করব, অর্থাৎ কত হবে 9 হবে। তো 11 দিয়ে যদি ইন্টু করি তাহলে আমরা এটা পাই 7 9 2 এবং 0 রয়েছে 0। এটা হবে সঠিক উত্তর 7920। 7920 অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একজন ব্যক্তি এত টাকায় একটি জিনিস কেনে এবং বিক্রি করে 6% লাভ করে, বিক্রয় মূল্য নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে? এত টাকায় একটি জিনিস কেনে অর্থাৎ কস্ট প্রাইস দেওয়া আছে। কস্ট প্রাইস হচ্ছে যে 650 টাকা। লাভ কত? প্রফিট হচ্ছে 6%। তাহলে বিক্রয় মূল্য কত? এটা শর্টে আমরা করব। দেখো 650 অরিজিনাল দাম ছিল, তারপর কি হয়েছে 6% সে লাভ করেছে, মানে 100 টাকার জিনিস 106 টাকায় সে বিক্রি করেছে। 0 0 ক্যান্সেল করলাম, 5 দিয়ে এটা কাটবে 5 2 10, 5 13 65, 6 2 দিয়ে কাটবে 2 5 10, 2 3 6। এখানে 13 ইন্টু 53। এটা যদি আমরা গুণ করি এটা কত পাবো দেখো, 13 দিয়ে যদি আমরা 53 কে গুণ করি কত পাবো, 3 13 39 এবং 5 13 65, 6 8 9। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা সম্মিলিত একটি বাক্সে 50 পয়সা মুদ্রার সংখ্যা ছিল 80টি। বাক্সে কত টাকা ছিল? তো কি বলা আছে যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? এটা নাম্বার যে 1 2 আর 3, এগুলো x ধরে নিলাম আমরা, 1x 2x আর 3x। ঠিক আছে, মানে 1 টাকার মুদ্রা 1x সংখ্যক ছিল, 50 পয়সা মুদ্রা 2x সংখ্যক ছিল এবং 25 পয়সা মুদ্রা 3x ছিল। তো আমাদের এখানে বলা হয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল 80টি। আমাদের মানে কোশ্চেনে অনুপাতে কত ছিল? 2x সংখ্যক 50 পয়সা মুদ্রা ছিল, কিন্তু অ্যাকচুয়াল কত ছিল? অ্যাকচুয়াল ছিল 80টি। তাহলে x এর ভ্যালু আমরা কি পেলাম? x এর ভ্যালু পেলাম 40। এখান থেকে x এর ভ্যালু আমরা 40 পেয়ে গেলাম। বাক্সে মোট কত টাকা ছিল সেটা আমরা বের করব। দেখো এখানে 1 টাকার মুদ্রা এবং এখানে 50 পয়সা মুদ্রা, এখানে এত পয়সা, এগুলো সব আমরা টাকায় কনভার্ট করব। এটা 1 টাকা 50 পয়সাকে যদি আমরা টাকায় কনভার্ট করি সেটা হাফ টাকা এবং এটা 1/4 টাকা। আর এটা দেখো x টাকা অর্থাৎ 40 টাকা, 2x টাকা, 2 × 40 তখন 80 টাকা, 3 × 40 120 টাকা, মানে 120 সংখ্যক, এগুলো টাকা না 120 সংখ্যক। তাহলে 1 টাকার মুদ্রা 40টা সংখ্যক ছিল, তার মানে টোটাল কত? 40 টাকা। এখানে হাফ ইন্টু 80, এখানে 1/4 ইন্টু 120। তাহলে এখানে দেখো 40 আর এখানে 2 4 40, এখানেও 40 4 3, এখানে 30। তাহলে 1 টাকার সংখ্যা কত? 1 টাকার যে টোটাল কত ছিল? 40 টাকা। এখানেও 40 টাকা এবং টোটাল 25 পয়সা ছিল 30 টাকা। টোটাল মোট টাকা কত? 0, এখানে 4 4 8 9 10 11, 110 টাকা টোটাল মোট টাকা বক্সে ছিল 110। অপশন বি সঠিক উত্তর। এটা আরো সহজে তোমরা করতে পারতে চাইলে। দেখো আচ্ছা, এটা সবগুলো যে এগুলো যোগ করে বা এটা ইন্টু করে এটা ইন্টু করে এটা ইন্টু করে সবগুলো অ্যাড করে x এর সাথে এই 40 ইন্টু করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যেতাম। পরের প্রশ্ন,
একজন লোক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ অতিক্রম করেছে। সে কিছুটা হেঁটে এত কিলোমিটার বেগে এবং কিছুটা সাইকেলে 9 কিলোমিটার বেগে ভ্রমণ করেছে। পায়ে হেঁটে কত দূর অতিক্রম করেছে? তো আমাদের এখানে কিছু ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে যে ডিস্টেন্স সমান হচ্ছে যে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এইটা হচ্ছে যে বেস ফর্মুলা, এখান থেকে সবগুলো করা যায়। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখানে কি বলা হয়েছে, যে কোনো একটা রাস্তা ছিল, মানে 61 কিলোমিটার 61 কিমি পথ ছিল, সেটা 9 ঘন্টায়, টোটাল টাইম লেগেছে 9 ঘন্টা। এবার দেখো সে কিছুটা হেঁটে, অর্থাৎ আমি ধরে নিলাম যে x কিলোমিটার সে হেঁটেছে, এখান থেকে এই অবধি সে হেঁটে গেছে, আর বাকিটা সে সাইকেলে গেছে। তাহলে টোটাল হচ্ছে যে 61, তার মধ্যে x কিলোমিটার হেঁটেছে, বাকি কি পড়ে থাকলো 61 মাইনাস x কিলোমিটার, এটা সাইকেলে গেছে। তাহলে আমরা এরপর কি করব, টোটাল সময়ের সাথে আমরা সেম করব, টোটাল সময়। আর সময়ে কি পেয়েছি, সময়ের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে পায়ে হেঁটে টাইম কত লেগেছে, পায়ে হেঁটে টোটাল ডিস্টেন্স হচ্ছে যে x কিলোমিটার পায়ে হেঁটে গেছে। ঠিক আছে, পায়ে হেঁটে স্পিড হচ্ছে যে 4, এটা একটা টাইম পেলাম, পায়ে হেঁটে টাইম, প্লাস সাইকেলে গেছে এত কিলোমিটার, টাইম গতিবেগ হচ্ছে যে 9, সমান হচ্ছে এটা টাইম বেরোলো, এটাও টাইম বেরোলো, টোটাল টাইম পায়ে হেঁটে প্লাস সাইকেলে টোটাল একটা টাইম, আর এখানে টোটাল টাইম 9। এটা আমরা এলসিএম নেবো, এলসিএম নিলে কি পাবো, 36 ঘন্টা। আচ্ছা 36 হচ্ছে যে এলসিএম। তাহলে দেখো এটা 9, এখানে 9x প্লাস 4 দিয়ে ইন্টু হবে, 4 একে 4, 4 6 24, আচ্ছা 4 4 6 24 মাইনাস 4x সমান হবে 9। তো এটা এদিকে ভাগ হয়ে আছে, আমরা এই দিকে নিয়ে গেলে ইন্টু হয়ে যাবে। তাহলে দেখো এটা ক্যান্সেল, মাইনাস হয়, মাইনাস হলে 5x আমাদের এখানে পড়ে থাকলো, 244 থাকলো, এবং 9 ইন্টু 36 এইদিকে হবে, 9 ইন্টু 36, আর 9 কি ইন্টু করলে আমরা কত পাবো, দেখো 4 9 6 9 54, 3 9 27, আর 5 হয় 32, তাহলে এখানে 320 পাচ্ছি, 324। তাহলে 5x এখানে করছি আমরা, 5x সমান হচ্ছে যে 324 মাইনাস 244, এই 244টা এইদিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যায়, 0 8 80। তাহলে এখানে কি বেরোলো, 5x সমান হচ্ছে যে 80। তাহলে x সমান কত, 5 16 হয় 80, তাহলে x সমান 16। x কি ধরা হয়েছিল, যে পায়ে হেঁটে কত দূরত্ব অতিক্রম করেছে, এটাই কোশ্চেনে চেয়েছে। তাহলে x ধরা হয়েছিল, x সমান হচ্ছে যে 16 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করেছিল। যদি সাইকেলে জিজ্ঞাসা করতো তাহলে কি করতাম, 61 থেকে 16 মাইনাস করে দিতাম, তাহলে আমরা সাইকেলের যে দূরত্ব সেটা আমরা পেয়ে যেতাম। তো এই ছিল আজকের ক্লাস, 15টা অঙ্ক আমরা করালাম, 15টা কনসেপ্টে। তো এইরকমই ইম্পর্টেন্ট ক্লাস হবে আমাদের এখানে। তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে, তোমাদের প্রয়োজন মনে হয়, তো অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে থাকবে এবং ভিডিওগুলো দেখবে। তার আগে আমি বলবো, তোমরা ম্যাথ কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে, তবেই ম্যাথ হবে, ভিডিও দেখে কিন্তু ম্যাথ হবে না। আর আমার সলিউশন করানোর আগেই তোমাদেরকে কিন্তু করতে হবে, তবেই তোমাদের ইমপ্রুভ লক্ষ্য করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।